আচ্ছা আচ্ছা, ব্যাপার হলো আমাদের অনেকেরই ফেসবুকে যদি পেজ খুলতে চাই, অনেক সময় এই ধরনের আসে যে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, অর্থাৎ আপনি অনেকগুলো পেজ ইতিমধ্যে খুলে ফেলছেন, তা আপনি আর পেজ খুলতে পারবেন না। এই প্রবলেমের একটা সলিউশন আছে, সেই সলিউশন আমি দেখাবো। তার আগে তো মনে হয় যে সলিউশন দেখাতে আর এক সলিউশন খোঁজা লাগবে এখন। সেটা হচ্ছে যে this page isn't available বা আমরা পেজের জন্য কিভাবে কোথায় যাইতে হয় সেটা আমাদের জানাই আছে, ওটা নিয়ে কথা বলে লাভ নাই। নেক্সটে যাই, গেট স্টার্টেড। তো এখানে ওই যে লেখা আছে তাই না, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, এই সমস্যাটা আছে। এই সমস্যার জন্য দুইটা কারণে সমস্যা হয়ে থাকে। কি কি? পিসির যে অ্যাড্রেস এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর ইন্টারনেটের যে অ্যাড্রেস আইপি অ্যাড্রেস। তাহলে দুইটা অ্যাড্রেস পরিবর্তন করে দিলে ঝামেলা শেষ। এখন পিসির অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস পরিবর্তনের জন্য আমরা ম্যাক চেঞ্জার বা টেকটিনিয়াম নামে একটা সফটওয়্যার আছে, এটা ব্যবহার করলেই হয়ে যাবে। আমরা যদি নর্মালি লিখি ম্যাক চেঞ্জার, তাহলে এই এতগুলো সফটওয়্যারের মধ্যে প্রথমে technitium.com প্রথমে আছে, মানে সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিংয়ে আছে অটোমেটিক্যালি, তাই না? আচ্ছা, তাহলে প্রথমে ওকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমাদের কাজ হবে এই সফটওয়্যারটা কি ডাউনলোড করা। ডাউনলোড করলে এই সফটওয়্যারটা থাকে হচ্ছে জিপ ফাইলে, অর্থাৎ একটা নর্মাল ফাইল টাইপ না, এটা হচ্ছে জিপ টাইপ ফাইল। ফাইলের তো অনেক ধরনের টাইপ হয়, ফরম্যাট থাকে। আচ্ছা, তো জিপ ফাইলটাকে আবার নর্মাল ফাইলে আনতে গেলে ব্যবহার করতে হয় WinRAR, WinRAR। WinRARটা আমরা যে উইন্ডোজ 11 চালাই ম্যাক্সিমামই সবার কত 64 বিট, তাই না? WinRAR আবার 2 বিটের পাওয়া যায়, 32 আর 64। তা আমাকে একটু দেখতে হবে যে 32 না 64। তা আমি আমার মতো, আমার ডাউনলোডের দরকার, আমি 32 হলে 32-এ ক্লিক করতাম নিচে, আর নর্মালি সবই 64। আর কারো যদি স্পেশালি 32 দরকার হয় আলাদা 32 লেখা থাকে, আর নর্মালি যদি কোনো কিছু ডাউনলোড করে ধরে নিতে হবে 64 বিট। আচ্ছা, এবার ডাউনলোড উইন্ডোরে ক্লিক করলে এই সফটওয়্যারটা নামবে। তাহলে প্রথমে এই সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, তাই না? উইন্ডোর যেটা নামাচ্ছি এখন, এইটা ইনস্টল করার পরে তারপরে আমরা দেখতে পারবো এখানে এই যে এরকম ফাইল টাইপ। তখন এইটার উপরে ডান বাটন ক্লিক করলে এই এক্সট্রাক্ট টু, আমার এখানে অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে আছে, অন্য ল্যাঙ্গুয়েজ হয়ে আছে। আসলে এইটা কিন্তু ইংরেজিতে যেটা লেখা এটা কোরিয়ান একটা ল্যাঙ্গুয়েজ হয়ে আছে। ইংরেজিতে এখানে লেখা থাকবে এক্সট্রাক্ট টু, এবার যে ফাইলের নাম tmac, এইটাই আমরা যখন ক্লিক করব এটা কি হবে, নর্মাল ফাইলে রূপান্তর হবে। আচ্ছা, নর্মাল ফাইলে রূপান্তর হলে এখন আমরা কি করব, এই নর্মাল ফাইলের মধ্যে যাওয়ার পরে কি করব, আমরা এখানে সেটআপ ফাইল তো কি ফরম্যাটে হয়, .exe ফরম্যাটে। .exe মানে কম্পিউটারের সেটআপ ফাইল, আর .api মানে অ্যান্ড্রয়েডের সেটআপ ফাইল, তাই না? এইগুলো ফাইল টাইপ এক্সটেনশনগুলো একটু মোটামুটি আইডিয়া রাখতে হবে। তাহলে এই সেটআপ ফাইলের উপর দুইবার ক্লিক করব, করার পরে নেক্সট 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 ইয়েস, মানে সব কিছুতে পজিটিভ আর ওকে নেক্সট, এগুলো ক্লিক করে কি করব, এটাকে ইনস্টল দিব। ভালো কথা। এর পাশাপাশি একই সাথে আমরা তো এটা কম্পিউটারে অ্যাড্রেস চেঞ্জ করার জন্য ব্যবহার করব, তো এর পাশাপাশি তো পিসির ইন্টারনেটের অ্যাড্রেসটাও আমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা একটা ভিপিএন এখানে ব্যবহার করব, সেটা হচ্ছে ব্রাউসেক ফ্রি একটা ভিপিএন, এটাও ভালো, ব্রাউসেক ভিপিএন। এখন কথা হচ্ছে আমরা সফটওয়্যার নামাবো না, এই ভিপিএনটার কি নামাবো, এক্সটেনশন নামাবো। তো এক্সটেনশনের জন্য কোন ব্রাউজারে ব্যবহার করতেছি সেটা লিখলে চলে আসে, অথবা প্রত্যেকটা ব্রাউজারের এক্সটেনশন নামানোর জন্য একটা ওয়েব স্টোর থাকে। তাহলে কোথায় যাব, ব্রাউজারের এই এক্সটেনশন থেকে ম্যানেজ এক্সটেনশনে যাব, যাওয়ার পরে যে ক্রোমের ওয়েব স্টোর,
ফায়ারফক্সের কি আছে, ফায়ারফক্স ওয়েব স্টোর, মজিলা ওয়েব স্টোর, তাই না? আর এটা যেহেতু গুগলের প্রোডাক্ট, গুগল ক্রোম, তাহলে হচ্ছে ক্রোম ওয়েব স্টোর। ক্লিক করব, তারপরে এখানে গিয়ে আমাদের কি প্রয়োজন, ওই ব্রাউজার ভিপিএন প্রয়োজন, তাই না? এটা লিখে একটু সার্চ করবো, এই যে প্রথমেই চলে আসছে ব্রাউজার ভিপিএন, এটাতে ক্লিক করব। অথবা আরেকটা ওয়ে কি, ওই যে ইজিয়ার, সেটা হচ্ছে ব্রাউজার ভিপিএন এক্সটেনশন CHROME লিখে দিলাম, তাহলে যে প্রথমটাতে ক্লিক করলে ওই একই জায়গায় যাইতেছে, তাই না? একই জায়গায় না, একই জায়গায় যাইতেছে। আচ্ছা, তারপরে এবার কি করব, এটাকে ইনস্টল করব, অ্যাড করব, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমে ক্লিক করব, করার পরে এটা একটু ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন আসি মূল কাজে। এখন ফেসবুকের যেই জায়গাতে আমার এখানে এসে প্রবলেম, এখন ওই ম্যাকটা ওপেন করব, ম্যাকটা ওপেন করার পরে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, অর্থাৎ র্যান্ডম একা একা কিছু ম্যাক এখানে তৈরি হবে। এবার চেঞ্জ নাও ক্লিক করলে আমার এখন যে ম্যাক আছে পরিবর্তন হয়ে এই যে নতুন যেইটা যেখানে আসলো এইটা হয়ে যাবে। আবার যদি আমি আবার র্যান্ডমে ক্লিক করি আরেকটা অ্যাড্রেস হয়ে যাবে, আবার চেঞ্জ নামে করলে ওইটার থেকে এইটাতে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন এখানে লেখা আছে রিস্টোর অরিজিনাল, মানে অরিজিনালটাই ফিরে আসো। যখন এই কাজটা শেষ হবে লাস্টে রিস্টোর অরিজিনালে ক্লিক করে দিব। তাহলে এখানে ম্যাক এটা চেঞ্জ করব, এটা কিভাবে করব, এইভাবে করব। ওকে, এর পাশাপাশি এই ক্রোম ভিপিএনে আসবো, হ্যাঁ, এই ব্রাউজার ভিপিএনে আসবো ক্রোমে। আসার পরে এটাকে আমরা অন করব, অন করার পরে এখানে একবার নেদারল্যান্ড দিয়ে ট্রাই করব, নেদারল্যান্ড, আর ওখানে ম্যাক চেঞ্জ করে সব কিছু দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করব। যদি আবার লেখা আসে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু ম্যানি পেজ, যদি না হয় আগের সমস্যায় থাকে, তখন এখান থেকে অন্য একটা দেশ ধরে নিব, কান্ট্রি চেঞ্জ করে নিব, আবার ম্যাকটাও গিয়ে চেঞ্জ করে নিব একবার। এইভাবে সর্বোচ্চ প্রথমবারই হয়ে যাবে, না হলে 2-1 বার 100% ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ম্যাক আর কান্ট্রি এই দুইটার জন্যই সমস্যা হয়। এই দুইটা চেঞ্জ করে ফেললেই, দুইটা একসাথে একবার করে চেঞ্জ করতে হবে, দুইটাই ট্রাই করতে হবে, এরকম 2-1 ট্রাই করলে ইনশাআল্লাহ। আর একটা কি বিষয় জানি দেখাইতে চাইছিলাম, ওই যে ভাই যাওয়ার সময় বললেন কি জানি, আর একটা কি বিষয় বললাম যে ওই দিন বললেন ক্লাসে, মনে আছে না? আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমি করাই। লিঙ্ক বলতে বললেন ও পেজের লিঙ্ক কিভাবে দিবেন? আচ্ছা, মনে করেন আপনি এই পেজটা তৈরি করছেন, ভালো কথা, এই পেজে যাবেন, পেজে যাওয়ার পরে এই যে পেজের এই কোনার আইকন থেকে পেজের নামে ক্লিক করবেন, তাহলে কি যে উপরে যে লিঙ্ক আসলো না, এই লিঙ্কটা আমাকে দেবেন, কপি করে আমাকে পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এই 3 ডটে এই যে এখান থেকে এই যে কপি পেজ লিঙ্ক কই আছে, যাই হোক ফোনে আছে, মোবাইলে আছে, মোবাইল একদম এটা আরো সোজা। হ্যাঁ, কপি দিস পেজ লিঙ্ক নাকি কপি লিঙ্ক এরকম আসে, একদম ইজি। আরে হলোই হলো, যেমনে খুশি, সমস্যা নাই, যেইভাবে খুশি। এক কথায় হচ্ছে আমাদের ফেসবুকের প্রত্যেকটা কাজই কয়েকভাবে করা যায়, একভাবে না, কিন্তু 2-3 ভাবে করা যায়। আমাদের একটা ভাবে অবলম্বন করলেই হবে, একটা পন্থা। আচ্ছা, তা পুরাটাই হ্যাঁ। এখন আজকের ক্লাস হচ্ছে যে অ্যাডের জন্য, তাই না? ফেসবুক অ্যাডের জন্য যা যা লাগে আমাদের সব কিছু শেখাই হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ফেসবুকের অ্যাড দেওয়া যায় 2 জায়গার থেকে, জানি অ্যাড সেন্টার আর অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার সম্পর্কে টুকটাক আমাদের ধারণা হয়েছে, তাই না? এবার আজকে অ্যাড দিয়ে ভালো করে ধারণা, তাহলে অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি। প্রথমে অ্যাডের ধরন আর কিছু কথাবার্তা, থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বুঝবো, তারপরে আমরা অ্যাডের ক্লাস করব। আচ্ছা, ব্যাপার হলো অ্যাডের ক্ষেত্রে বা মার্কেটিং এর ক্ষেত্রে 3টা লেয়ারে মার্কেটিং করা হয়। হ্যাঁ,
একটা স্পেলিং মিস্টেক হয়েছে একটা। এই টপিক অলরেডি ক্লিয়ার, ওই যে সেদিনকে পিক্সেল নিয়ে তো বললাম, মার্কেটিং এর বড় করলে ভালো হয় না। একটা একটা করে কাহিনী। আচ্ছা, এখন দেখি যতটুকু সাপোর্ট দিয়ে। আচ্ছা, ব্যাপার হলো টপ অফ দি ফানেল হচ্ছে, মানে ফানেল জিনিসটা কি সেটা আগে বুঝি। ফানেল হলো আমি কোনো একটা পণ্য বিক্রির একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতি অবলম্বন করব, এটা হচ্ছে ফানেল, বিক্রির প্রক্রিয়া আর কি। দেখা যাচ্ছে আমি একটা পণ্য হাটে নিয়ে যাব, যাওয়ার পরে এক জায়গায় আমি বসবো, বসার পরে পণ্যগুলো সুন্দর করে সাজাবো, আমি আমার মতো মুখে প্রোডাক্ট সম্পর্কে বলবো, বিক্রি করব। অনলাইনে হলে আমি সুন্দর করে একটা অ্যাড দেওয়ার জন্য ছবি তৈরি করব, ছবির সুন্দর বিস্তারিত লিখব, আমি এইভাবে অ্যাড তৈরি করব, এতদিন একটা চলবে, এত তারিখ থেকে এত তারিখ, প্রতিদিন এত খরচ করব, টোটাল এত খরচ হবে, আনুমানিক আশা করছি এতগুলো সেল হবে। এবার লাস্টে যে আমি বললাম যে ROI, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এত আসবে সম্ভাব্য, এস্টিমেটেড মানে কি এক্স্যাক্ট না, কম বা বেশি হতে পারে, অ্যারাউন্ড একটা আর কি। তো ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ফানেল। ফানেল হচ্ছে একটা কোনো প্রোডাক্ট বিক্রির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই যে পদ্ধতি, এগুলো হচ্ছে ফানেল। আর আমি এইভাবে বিক্রি করবো, এটা ফানেল। আর স্ট্র্যাটেজি হলো হচ্ছে কৌশল, মানে এই ফানেলটা কিভাবে সাজাবো, কোন কৌশলে ফানেলটা আমি সাজাবো। দেখা যাচ্ছে আমি ওই হাটে গিয়ে রাস্তার উপর একটা কাপড় বিছায় দিয়ে সেখানে বসবো না, আমি একটা ভ্যানই নিয়ে যাব, ভ্যানে মাইক লাগানো থাকবে, এটা হচ্ছে কৌশল। যে মুখ দিয়ে বলবো না, মাইকে বলবো, জোরে শোনা যাবে, বেশি মানুষ জানতে পারবে। তো এটা হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমি কিভাবে করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফানেল আর স্ট্র্যাটেজি এই দুইটা জিনিস আমরা বুঝলাম, আরও এত বুঝলাম রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো মার্কেটিংয়ের ফানেলের ধাপ হচ্ছে তিনটা: টপ অফ দি ফানেল, মিডিল অফ দি ফানেল, বটম অফ দি ফানেল। ওই যে আমরা পিক্সেলের ক্লাসে বললাম না, যে একটা মানুষ একটা প্রোডাক্ট কিনে কয়বার অ্যাড দেখলে, মিনিমাম 3 বার অ্যাড দেখলে তারপরে সে যে প্রোডাক্টটা কেনে। তো এই প্রথম 3 বার তাকে আমরা যে দেখাবো, এই কথাটা বাদই দিই। মনে করি বাজারে আজকে প্রথম হুইল কোম্পানি আসছে, লঞ্চ করছে তারা। তো এখন হুইল কোম্পানি যে বাজারে আছে, কেউ একজন হুইল নামে আছে, তারা এই সোপ বা হচ্ছে ডিটারজেন্ট যেটাই হোক, বা ওয়াশিং পাউডার যেটাই বলি, এটা যে বিক্রি করে, এটা তো আগে মানুষজনকে জানাইতে হবে যে এই নামে এরা হচ্ছে পাউডার বিক্রি করে। বা বাটা নামে কোনো স্যান্ডেলের কোম্পানি আছে, বা নোকিয়া নামে কেউ ফোন তৈরি করে, মানুষকে তো আগে এটা জানাইতে হবে। তারপরে আস্তে আস্তে মানুষের মধ্যে ট্রাস্ট তৈরি হবে, ব্যবহারের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে, এগুলোর মাধ্যমে। তো প্রথমে মানুষকে হচ্ছে একটা প্রোডাক্ট মার্কেটে আসলে সেটাকে জানাইতে হয়, জানাইলে কি হয়, ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, ব্র্যান্ডের দাম। যেমন এখন ওই যে দারাজের দেখা যাচ্ছে টোটাল সম্পত্তির পরিমাণ হচ্ছে $20 মিলিয়ন, কিন্তু দারাজ বলতেছে আমার টোটাল প্রপার্টির দাম 100 মিলিয়ন। তো বাকি 80 মিলিয়নের তো বাস্তবে কোনো হিসাব মালপত্র কিছুই নাই। 80 মিলিয়ন কেন? এটার ব্র্যান্ড ভ্যালু, এতদিন ধরে যে সুনাম তৈরি করছে, একটা ব্র্যান্ড তৈরি করছে, এই জন্য ও এই $80 মিলিয়ন এক্সট্রা নেবে, কিন্তু ওর প্রপার্টি আছে 20 মিলিয়নের। তো এই ব্র্যান্ড ভ্যালুটার উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়। যেমন আমরা যদি স্কোয়ার কোম্পানির ওষুধ শুনলেই বুঝতে পারি যে ভালো, সে খারাপ বানাইলেও ভালো আমাদের কাছে, এটা কি ব্র্যান্ড ভ্যালু, তাই না? তারপরে বিআরবির তার মানেই ভালো, খারাপ বানাইলেও ভালো। প্যারাডাইস কোম্পানির তার আরও ভালো বিআরবির থেকে, ও খারাপ বানাইলেও ভালো। তো এটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু।
তাহলে প্রথমে মানুষকে কি করতে হয়, একটা প্রোডাক্টের সাথে পরিচিত করতে হয়। একটা প্রোডাক্ট নিয়ে নতুন যদি আমাদের কাজ করতে দেয়, প্রথমে আমরা কি করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করব, মানুষকে এই প্রোডাক্টের সাথে পরিচিত করব। এরপরে এটাকে বলা হয় টপ অফ দি ফানেল, এরপরে হচ্ছে মিডিল অফ দি ফানেল, এরপরে আমরা সরাসরি চলে যাব এই প্রোডাক্টটা বিক্রির জন্য। আচ্ছা, আর বটম অফ দি ফানেলে আমরা চলে যাব যে আমি যে এই যে অ্যাড ম্যাড দেখায় যে কয়টা কাস্টমার নিয়ে আসলাম, এর মধ্যে যারা কিনলো ভালো কথা, যারা কিনিনি তাদেরকে পুনরায় লক্ষ্য করে মার্কেটিং করা, রিটার্গেটিং, এই তিনটা ফরম্যাটে আমরা হচ্ছে মার্কেটিং করব। এখন কথা হচ্ছে যে চলে যাচ্ছি আমরা অ্যাডে। অ্যাডের আবার কতগুলো টাইপ বা অবজেক্টিভ আছে, মানে অ্যাডের ধরন আছে। অ্যাড মানেই যে অ্যাড তা না, অ্যাডের কি কি ধরন আছে আমরা দেখি। তো কোথাও কারোর জন্য যদি আমরা অ্যাড রান করি তাহলে কোথায় যাইতে হবে, ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েটে যেয়ে এখানে ক্লিক করার পরে প্রথমে লেখা আছে কি বাইং টাইপ, অকশন আর রিজার্ভেশন। এখন যদি আমার বাজেট বেশি হয় তাহলে আমি কি দিব, আমি দিয়ে দিব রিজার্ভেশন। আর যদি আমার বাজেট টাইপ কি থাকে, কম থাকে, তাহলে আমি কি দিয়ে দিব, অপশন দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আমরা যেই উদ্দেশ্যে ক্যাম্পেইনটা তৈরি করতেছি সেটা কি ধরনের ক্যাম্পেইন আমার এই মুহূর্তে প্রয়োজন। এইগুলো হচ্ছে মূল ক্যাটাগরি, এর আন্ডারে আছে কি সাব ক্যাটাগরি, এই যে এই সাইডে দেখা যাচ্ছে, এটাকে অবজেক্টিভ বলা হচ্ছে, এগুলোকে গোল বলা হচ্ছে। হ্যাঁ, আসলে কিন্তু প্রকৃতপক্ষে অবজেক্টিভ আর গোল দুইটার মানে একইভাবে। অবজেক্টিভও হচ্ছে মূল লক্ষ্য, গোল তো লক্ষ্যই একই, কিন্তু মানে অর্থের দিক থেকে। তো প্রথমেই আছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যদি আমরা সিলেক্ট করি, এর আন্ডারে কি কি ধরনের ক্যাম্পেইন আমরা রান করতে পারবো, রিচ ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ভিডিও ভিউ ক্যাম্পেইন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখন কথা হচ্ছে রিচ ক্যাম্পেইনটা কি। আমি একটা পোস্ট করলাম যে আমি কুষ্টিয়াতে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোরের উদ্বোধন হয়েছে। তো এইটা তো মানুষের কাছে আমার একটা সুন্দর ছবি দিয়ে বা ভিডিও দিয়ে আমি একটা পোস্ট করলাম। আমি চাচ্ছি যে কুষ্টিয়াতে কথার কথা 50 লাখ মানুষ আছে, এই 50 লাখ মানুষের কাছে আমার একটা পোশাক, এটা হচ্ছে রিচ ক্যাম্পেইন। তাদের কাছে যখন পৌঁছাবে এটা হচ্ছে রিচের মধ্যে পড়বে। আবার এইটা আমি চাচ্ছি যে তাদের কাছে পৌঁছাবে, ঠিক আছে, আমার মূল লক্ষ্য পৌঁছানোর পাশাপাশি আমার এই প্রোডাক্টটাকে মানুষ বেশি চিনবে, মানে মানুষকে আমি অ্যাওয়ার করব বা জানাবো। এইটা হচ্ছে আমার রিচ তো থাকবেই, রিচের পাশাপাশি আমার মূল লক্ষ্য হচ্ছে অ্যাওয়ারনেস। তাহলে আমি সিলেক্ট করব কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখন দেখা যাচ্ছে আমি একটা ভিডিও ফেসবুকে পোস্ট করছি বা আমার প্রোডাক্টেরই ভিডিও, সেটা বললাম না একটু আগে যে আমি একটা কুষ্টিয়াতে স্বপ্নের জন্য একটা ভিডিও বা একটা ছবিতে একটা পোস্ট করছি, সেটা কি রিচ বললাম। এখন দেখা যাচ্ছে ওই ভিডিওতে আমি চাই হচ্ছে ভিউ হোক। এখন আমার পোস্টটা যখন মানুষের কাছে যাবে, মানুষ ভিডিও দেখবে, তাহলে তো রিচও হয়ে গেল, অ্যাওয়ারনেসও হয়ে গেল, ভিউও হয়ে গেল। আর যদি ছবি থাকে তাহলে তার ভিডিও ভিউ হচ্ছে না, তাহলে কি হচ্ছে, রিচ অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, দুইটার একটা আমাকে দিতে হচ্ছে। এখন ফেসবুক পেজ মনিটাইজেশনের একটা নিয়ম ছিল যে 5টা ভিডিও, 5000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম। এই 60,000 মিনিট যদি ওয়াচ টাইম আমার দরকার হয়, তাহলে আমি একটা জেনুইন পদ্ধতিতে, অর্গানিক, তো 60,000 মিনিট হতে গেলে অনেক সময় লাগবে নর্মালি হতে গেলে একটা প্রোফাইলে। আমি যদি এটা অর্গানিক না করে আর লিগ্যাল কোনো ওয়েতে কিনে নিতে চাই, সেই ওয়েটা হচ্ছে কি অ্যাড চালানো। তাহলে আমরা একটা ভিডিও ফেসবুকে পোস্ট করে সেটা যদি ভিডিও ভিউ আমরা ক্যাম্পেইন রান করি, তাহলে মানুষ যখন দেখবে আমার ওয়াচ টাইম কাউন্ট হবে। তাহলে বোঝা গেল। এবার আসলাম স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। প্রথমেই তো বলে ফেলছি যে স্বপ্ন করছি কুষ্টিয়াতে, স্বপ্নতে কারা আসবে, কুষ্টিয়ার মধ্যে যারা তারা আসবে। এখন পাবনার থেকে তার স্বপ্নতে কুষ্টিয়া আসবে না, হয়তো পাবনার একটা শাখা আছে, কথার কথা ধরলাম, দেখা গেল ঢাকা মিরপুরের লোকজন তো আর ওই উত্তরার স্বপ্নতে যাবে না, মিরপুরে তো উত্তরায় তো আছেই আলাদা। তো কথা হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। আমি কোথাও যদি একটা স্টোর করি, কথার কথা এই মোড়ের উপরে যদি একটা দোকান করি, এই দোকানদার এখানে যে একটা দোকান হয়েছে, মানুষ যাওয়া আসার পথে চিনবে, চিনতে চিনতে সময় লাগবে 2 থেকে 3 মাস। কিন্তু যদি সে এখানে দোকানটা করার পরেই এইদিকে 500 মিটার, এইদিকে 500 মিটার, চার সাইডে 500 মিটার যাদের বাড়ি আছে, তাদের মোবাইলে
তারা ফেসবুকে থাকলে তাদের সামনে অ্যাড চলে যাবে যে এই এখানে একটা দোকান হয়েছে ডিপার্টমেন্টাল স্টোর, তারা হোম ডেলিভারি দেয়, সকল ধরনের পণ্য পাওয়া যায়। তাহলে তার কাস্টমার জানলো, মানুষজন জানলো দ্রুত, 3 মাস সময় লাগলো না, তাহলে তার বিক্রিটা একটু হলেও বেশি বাড়বে, তাই না? তাহলে এটা হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তাহলে অ্যাওয়ারনেসের আন্ডারে কি কি ধরনের ক্যাম্পেইন করা যায়? এই ধরনের। তাহলে এখন যদি কেউ আমাদের বলে ভাই আমার হচ্ছে একটা ভিডিও আছে, আমার ভিডিওতে ভিউ দরকার, তাহলে আমরা কি করব? এখান থেকে অ্যাওয়ারনেসের আন্ডারে ভিডিও ভিউ নিয়ে নিব। কেউ যদি বলে আমি অন্য জায়গায় একটা দোকান করছি, লোকজনরে আপনি জানান যে হচ্ছে আমি এখানে একটা দোকান করছি, তো তাহলে স্টোর লোকেশন আমরা করব। কেউ যদি বলে আমার এই নতুন প্রোডাক্ট ভাই, মানুষজন যেন আমার প্রোডাক্টটা চিনে বা আমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়, তাহলে এখান থেকে কি নিয়ে নিব? রিচ নিয়ে নিব অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে নিব, দুইটার মধ্যে যে কোনো একটা। ওকে, এরপরে আসছে হচ্ছে ট্রাফিক টাইপের মধ্যেও। অবজেক্টিভ যদি ট্রাফিক হয় তাহলে কি কি ধরনের আমরা ক্যাম্পেইন করতে পারি? প্রথমেই আছে হচ্ছে লিংক ক্লিক। এখন ট্রাফিক জিনিসটা কি? অনলাইনের ভাষায় বা মার্কেটিংয়ের ভাষায়, ডিজিটাল মার্কেটিং, সরি ট্রেডিশনাল না, ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় একটা মানুষই হলো ট্রাফিক, তাই না? এখন ট্রাফিক দরকার হয় বিভিন্ন ক্ষেত্রে। এখন যদি বলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে ট্রাফিক লাগবে, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিজিটর লাগবে, ইউটিউবে ভিজিটর লাগবে, মানে ইউটিউবে ট্রাফিক লাগবে। এখন ট্রাফিকের আন্ডারে কি কি ক্যাম্পেইন করতে পারি? এক হচ্ছে লিংক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে কল। প্রথমে আছে হচ্ছে লিংক ক্লিক, অর্থাৎ আমি একটা ফেসবুকে অ্যাড চালাবো, এই অ্যাড দেখার পরে এই অ্যাডের নিচের দিকে একটা বাটন থাকবে যে ক্লিক হিয়ার বা ভিজিট আস। যখন ক্লিক করবে সে সরাসরি আমি ওখানে যেই লিঙ্কটা দিয়ে রাখবো, সেটা হতে পারে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক, হতে পারে ইউটিউব চ্যানেলের লিঙ্ক, হতে পারে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? সেই লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি সে যেই লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে চলে যাবে। এটাকে ডেস্টিনেশন লিঙ্কও বলা হয়। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ কি জিনিস আমরা জানি? ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ আর সেলস পেজ, তিনটা জিনিস আছে। একটা ওয়েবসাইট আসলে অনেকগুলো পেজের সমষ্টি। একটা ওয়েবসাইট কি জিনিস? আচ্ছা, আমি এই ওয়েবসাইটে আসলাম, উপরে এখন কি লেখা আছে? এইটুকু হচ্ছে ইউআরএল, তাই না? উপরে অ্যাড্রেসটা। এবার যখন আমি এইটাতে ক্লিক করলাম, এখানে কি আর একটা পেজ আসলো না? এটা কিন্তু আর একটা পেজ, প্রোডাক্ট সহ এটা একটা পেজ। তাহলে একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার পেজ থাকতে পারে, অনেকগুলো পেজের সমষ্টি হচ্ছে একটা ওয়েবসাইট। আর ল্যান্ডিং পেজ মানে মনে করেন এই ওয়েবসাইটে শুধু একটাই পেজ এবং এইটাই, তখন এটা হচ্ছে এক পেজের ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ। আচ্ছা, আবার এইটাকে আমি সেলস পেজও বলতে পারি, অর্থাৎ এখানে প্রোডাক্টের বিস্তারিত দেওয়া, নিচে যেয়ে অ্যাড টু কার্ট করে কিনে ফেলতে পারবেন আপনি। ওই যে অনেকে থাকে না, মধু বিক্রি করে, লিঙ্কে ক্লিক করলে তার একটা ওয়েবসাইট মতো ওপেন হয়, নিচে অ্যাড টু কার্ট, ওই যে হোম ডেলিভারি অর্ডার হয়ে গেল নাম ঠিকানা দিয়ে, তাই না? এটা কি সেলস পেজ, বা এটাও বলা যায় ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, সেলস পেজ যেটাই আমরা বলবো সমস্যা নেই, বা স্কুইজ পেজও বলতে পারি। তাহলে হচ্ছে যেই ওয়েবসাইটে একটা মাত্র পেজ থাকে সেইগুলোকে বলা হয় ল্যান্ডিং পেজ, সেলস পেজ বা স্কুইজ পেজ। আচ্ছা, এখন আসি নর্মালি ল্যান্ডিং পেজ বলা আর সেলস পেজ বলা। যদি ওখানে প্রোডাক্ট সেলসের অপশন থাকে তাহলে ওইটা কি উদ্দেশ্যে তৈরি করা হয়? পেজটা সেলসের জন্য, এই জন্য স্পেশালি সেলস পেজ। ওখানে দেখা গেল কোনো প্রোডাক্ট এমনি বিক্রি না, এমনি একটা তথ্যর জন্য যে বাংলাদেশের নতুন করে ভোটার আইডি নিবন্ধন চলছে, আপনারা তথ্য দিন। এক পেজেরই ওয়েবসাইট, শুধু এইটুকুই লেখা, তাহলে কি এটা সেলস পেজ? তখন ল্যান্ডিং পেজ বা স্কুইজ পেজ, ঠিক আছে? কিন্তু ওখানেই যদি প্রোডাক্ট থাকে আর কিনা যায়, তখন ওই পেজটাকেই সেলস পেজ বলতেছি। ওই যে ফ্যান পেজ আর বিজনেস পেজ খোলার মতো, এরকম ব্যাপারটা। তাহলে আমরা ল্যান্ডিং পেজ ভিউ, তাহলে আমার দেখা যাচ্ছে এই প্রোডাক্ট এই ওয়েবসাইটে একটাই পেজ আছে, এই লিঙ্কটাকে আমি কি করলাম? এই দিয়ে দিলাম
দিয়ে আমি একটা অ্যাড চালাই দিলাম, তাহলে মানুষজন যখন আমার অ্যাড দেখবে সরাসরি ক্লিক করলে সে কোথায় চলে আসবে, আমার এই প্রোডাক্টের পেজে, এবং এখানে এসে সে প্রোডাক্ট পারচেস করবে, তাই না? তাহলে ল্যান্ডিং পেজ ভিউ হলো। এবার ওই যে বলছিলাম যে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমি কি করতে পারি, আমি ইনস্টাগ্রাম প্রোফাইলের একটা লিঙ্ক দিয়ে দিব, আমার ফেসবুকে অ্যাড চলবে, ফেসবুকের অ্যাডে মানুষজন যখন ক্লিক করবে সরাসরি ইনস্টাগ্রামের প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, প্রোফাইলে গেলে কি লাভ হবে, প্রোফাইলে গেলে সে আমাকে ফলো দিতেও পারে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এইটা হচ্ছে এই যে ক্যাম্পেইনের টাইপটা দেখছি, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে কি মেসেজ দিতে পারবো আমরা, অর্থাৎ ফেসবুকে আমাদের একটা অ্যাড চলবে, এই অ্যাডটা যখন মানুষজন ক্লিক করবে তখন সে আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে সরাসরি মেসেজ করতে পারবে, অর্থাৎ আমার ফেসবুক পেজে, কিন্তু মেসেঞ্জারে বলতে আবার পার্সোনাল প্রোফাইল ভাবার দরকার নাই, ফেসবুক পেজে মেসেজ করতে পারবে, অথবা ইনস্টাগ্রাম প্রোফাইল যেটা ফেসবুক পেজের সাথে লিঙ্কড অ্যাকাউন্ট করা আছে, তাহলে একই সাথে 3 জায়গায় অ্যাড চালানো যায়। ইনস্টাগ্রামে আলাদা অ্যাড চালানো যায়, শুধু ফেসবুক পেজ বাদে শুধুমাত্র ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে অ্যাড দেওয়া যায়। আবার আমি যদি চাই 3টাতেই একই অ্যাড 3 জায়গায় চলবে, তাহলে কি করতে হবে, ফেসবুকের লিঙ্কড অ্যাকাউন্ট করা থাকতে হবে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করা থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে, তাহলে একই সাথে আমি 3টাতে অ্যাড চালাইতে পারবো এবং 3টাতেই মানুষ আমাকে মেসেজ করতে পারবে। তাহলে বুঝতে পারলাম যে এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা মেসেজ নিতে পারবো যেটাতে খুশি আর কি, বা একই সাথে 3টাতেই। এরপরে হচ্ছে কল। এটার মানে হচ্ছে আমি ফেসবুকে একটা অ্যাড চালাবো, যেটা দেখে মানুষজন যখন ক্লিক করবে ওখানে একটা বাটন থাকবে কল নাও, কল নাও একটা বাটন থাকবে, ক্লিক করবে, তার ফোনে আমার নাম্বারটা উঠে আসবে, এবার সে যেই সিম দিয়ে কল দিয়ে আমাকে কল দিবে। বুঝা গেল? আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইন। এখানে 2টা জিনিস কমন, প্রথমে মেসেঞ্জার আর কল, আগে যেটা বললাম সেটাই এখানে। আচ্ছা, ভিডিও ভিউ অ্যাওয়ারনেসের মধ্যে বলে আসলাম, এইটাও কমন। পোস্ট এনগেজমেন্ট, এইটা আমরা দেখি, আমরা ফেসবুকে একটা পোস্ট করছি, ওই পোস্টের নিচে এনগেজমেন্টের মধ্যে কি কি পড়ে, পোস্ট এনগেজমেন্টের এখন নতুন নাম কি দিচ্ছে জানি, এনগেজমেন্টের নতুন নাম কি দিছে দেখলাম না সেদিনকে, ইন্টারেকশন, ইন্টারেক্ট নাকি জানি, 2 দিন আগে দিছে, আগে ইয়েই ছিল কন্টেন্ট ইন্টারাকশন। হ্যাঁ, ইন্টারাকশন নাম দিছে, এনগেজমেন্টের নাম দিছে ইন্টারাকশনস, একই কিন্তু অর্থ, মানে ঘুরে ফিরে কিন্তু একই অর্থ থাকে, ইন্টারাকশন। আচ্ছা, তো এখন পোস্ট এনগেজমেন্ট, অর্থাৎ আমি ফেসবুকে একটা পোস্ট করছি, এই পোস্টটাকে আমি কি করে দেব, বুস্ট করে দেব, এই পোস্টটাকে বুস্ট করে দেব। তাহলে এখন যদি কেউ বলে আমাদের যে ফেসবুকে আমাদের একটা বুস্ট করা লাগবে, তার মানে আমরা কি করব, পোস্ট এনগেজমেন্ট আমরা চালায় দিব। পেজ বুস্টিং করতে হলে এখন যদি সে বলে পেজ বুস্টিং, সে তো আমাদের ভাষায় অশিক্ষিত, মানে ডিজিটাল মার্কেটার না। এখন তাকে জিজ্ঞেস করতে হবে পেজে কি আপনার পেজে ফলোয়ার লাগবে, লাইক লাগবে, নাকি আপনার এই প্রোডাক্টটা দেখায় আপনার মেসেজ লাগবে, নাকি চাচ্ছেন আপনি যে পোস্টটা করছেন ওইটার নিচে কমেন্ট করবে, লাইক করবে, রিয়্যাক্ট করবে, কোন জিনিসটা লাগবে, ভিডিওতে ভিউ লাগবে কিনা, এই জিনিসটা মানে ক্লিয়ার হতে হবে। এখন এখানে একটা মজার ব্যাপার আছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, পোস্ট এনগেজমেন্টের মধ্যে কিন্তু ভিডিও ভিউ চলে আসে। কিভাবে আসে বলি, একটা পোস্ট আমি করলাম, পোস্টে আমি ছবি না দিয়ে ভিডিও দিলাম, মানুষজন যখন ভিডিওটা প্লে করে দিবে ওইটা এনগেজমেন্ট কাউন্ট হবে। বা আমি একটা ছবি দিয়ে পোস্ট করছি, মানুষজন যখন ছবিতে ক্লিক করবে ওইটা পোস্ট এনগেজমেন্ট কাউন্ট হবে। বা মানুষজন আমার ওই পোস্টে যখন লাইক বা যে কোনো ধরনের রিয়্যাক্ট দিবে ওইটা পোস্ট এনগেজমেন্ট কাউন্ট হবে। বা মানুষজন যদি পোস্টে কমেন্ট করে সেটা পোস্ট এনগেজমেন্ট কাউন্ট হবে, শেয়ার যদি করে সেটা পোস্ট এনগেজমেন্ট কাউন্ট হবে। বুঝা গেছে? আচ্ছা, এরপরে আসছে কনভার্সনস। কনভার্সনস হচ্ছে আমি নির্দিষ্ট কোনো একটা অ্যাকশন বা কোনো একটা কাজ কমপ্লিট হলে সেটাকে বলি হচ্ছে কনভার্সন। এখন আমি চাই যে আমার এখানে একটা অ্যাড চলবে, এই অ্যাড দেখে মানুষজন ক্লিক করলে আমার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে যাওয়ার পরে সে যখন
সব পেমেন্ট কমপ্লিট করবে, তখন কি থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট একটা পেজ আসে, ওই লিঙ্কটা এমনি এমনি আসবে না, আমার কি থাকবে, পিক্সেল ট্র্যাকিং সেট আপ করা থাকবে। ওই পেজে যখন যাবে ফেসবুক কাউন্ট করবে, হ্যাঁ একটা সেল হয়েছে, তখন ফেসবুক এখান থেকে $10 হোক $15 হোক কেটে নেবে। এইটাকে বলা হলো কনভার্সন, অর্থাৎ একটা জিনিস সেলে কনভার্ট হওয়া, দ্যাট ইজ কনভার্সন। ওকে, রূপান্তর হওয়া। কনভার্সন হলো আমরা যখন একটা প্রোডাক্ট করি, প্রোডাক্ট কিনি, প্রথমে যাই আমরা একটা প্রোডাক্টের উপরে ক্লিক করি ওয়েবসাইটে, এটা হচ্ছে আইটেম ভিউ বলা হয়, আইটেম। আচ্ছা, এরপরে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টকে অ্যাড টু কার্টই বলা হয়। এরপরে অ্যাড টু কার্ট থেকে আমরা কি করি, ইনিশিয়াল চেকআউট, ইনিশিয়াল চেকআউট, প্রসিড টু পে, প্রসিড টু পেতে ক্লিক করি। এরপরে পেমেন্ট, অর্থাৎ আমরা পেমেন্ট দিয়ে দিই। তারপরে আমাদের সামনে লেখা আসে থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট, অথবা ইওর পেমেন্ট ইজ প্রসেসিং। তাহলে টাকা টোটাল কমপ্লিট আমার গেটওয়ে থেকে টাকা না কাটলে থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট লেখা আসবে কোনো দিন? যখন থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট লেখা আসবে, উপরের ইউআরএল কি এক থাকবে? অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে না, অন্য একটা পেজ না? যা যা ডিসপ্লেতে দেখা যাবে এক একটা আলাদা আলাদা পেজ কিনা, এক একটা কিন্তু আলাদা আলাদা পেজ। আমরা যা দেখবো স্ক্রিনে, কোনোটা একটা পেজের উপরেই সব হয় না, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পেজ। তাহলে থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট ওই পেজটা আসবে টাকা দেওয়ার পরেই। তাহলে ফেসবুক কাউন্ট করবে ওই পেজ আসছে মানে একটা বিক্রি হয়েছে, তখন সে আমার কাছ থেকে একটা পণ্য বিক্রির জন্য সার্চ করবে। এইটা হচ্ছে কনভার্সন বললে ভুল হবে। যে কোনো একটা জিনিস আর একটাতে রূপান্তর হয় হচ্ছে কনভার্সন। হ্যাঁ, এটা হচ্ছে সেল কনভার্সন। আমি যেটার উদাহরণ দিলাম এটা হচ্ছে একটা সেলে রূপান্তর হলো, একটা মানুষ এসে সেলে রূপান্তর হলো, এটা হচ্ছে সেলের ক্ষেত্রে কনভার্সন হলো। ওকে, আর এই যে কনভার্সনটা আসলে যে হলো, ওই পেজ আসলো, এগুলো দেখভাল করার জন্য কি লাগবে, পিক্সেল সেটআপ, তাই না? আচ্ছা, তাহলে এখানে এগুলো বোঝা গেল। এরপরে আসে হচ্ছে লিডস। এই যে বাইরে সিগারেট কোম্পানির কিছু লোকজন ঘুরে বেড়ায় না, আপনি কি সিগারেট খান, যদি ফোন দেয় বলবেন যে এই সিগারেট খাই, খুব ভালো লাগেছে, এবার একটা গ্যাস লাইট অথবা একটা ম্যাচ রাখেন, তাই না? জরিপ করে বেড়াচ্ছে না এরকম? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আবার এই কুষ্টিয়া সরকারি কলেজের সামনে কম্পিউটার স্পেস ইনস্টিটিউট আছে না? হ্যাঁ, ওরা কলেজের সামনে বা বিভিন্ন জায়গায় যায়, আসসালামু আলাইকুম, কম্পিউটার স্পেস ইনস্টিটিউট থেকে আসছি, আমাদের এখানে এই কোর্স করা হয়, কাগজ ধরা দিয়ে আপনি কোন কোর্স করতে আগ্রহী, এই লিখো তো, ভাইয়ার নাম লিখো আর ফোন নম্বর লিখো। এবার আপনি বাড়ি আসার পর ফোন দিয়ে, ভাইয়া আপনি অমুক কোর্স করতে আগ্রহী ছিলেন, তো আপনি কবে ভর্তি হতে যাচ্ছেন, আপনি কি এই মাসেই হবেন না 2 মাস পরে? এবার টুকে রাখলো, এবার আবার 2 মাস পরে ফোন দিবি, আপনি বলছিলেন 2 মাস পরে ভাইয়া ভর্তি হবেন, এখন আপনারা কি ভর্তি হতে চাচ্ছেন এই মুহূর্তে, না কবে ভর্তি হবেন? তো এই যে আপনার কাছ থেকে ওরা কি কালেক্ট করে আনছিল, নাম আর ফোন নাম্বার, দ্যাট ইজ তথ্য, ইনফরমেশন, তাই না? দিস ইজ লিড, দিস ইজ লিড। লিড জিনিসটা কি এবার ভালো করে বলি, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট বিক্রির দরকার নাই, কিন্তু আপনার ইনফো দরকার, আপনার ইনফরমেশন দরকার। যেমন মনে করেন যে আমি স্টারলিংকের নাম শুনছেন তো, ইলন মাস্কের স্টারলিংক, হ্যাঁ, ওই দৌলতপুর চরের ভিতরে যেখানে তার মানে কোনো কিছু নাই, কারেন্ট নাই, ওখানে যে একটা আইপিএস নিয়ে যে স্টারলিংক দিবেন, স্যাটেলাইট থেকে 1 Gbps পার সেকেন্ড ডাউনলোড নামবে, 1 সেকেন্ডে 1 GB ফাইল নেমে যাবে, এরকম স্পিড হবে, 1 সেকেন্ডে 1 GB ফাইল চোখের পলকে নামবে। তো এটা হচ্ছে স্টারলিংক, তাই না? আচ্ছা, এটা স্যাটেলাইট থেকে, টাওয়ারও না, এত স্পিডের। এটা বাংলাদেশে আসছে, বাংলালিংক আনতেছে, বাংলালিংকের মাধ্যমে। হ্যাঁ, আচ্ছা, তো এখন কথা হচ্ছে স্টারলিংক আসলে আমার বাংলাদেশে কেমন বিক্রি হতে পারে, আমি আগে একটা জরিপ করতে পারি। স্টারলিংকের ছবি টবি দিয়ে অ্যাড দিয়ে আপনি যদি কিনতে ইচ্ছুক হন, আপনার নাম দিন, ফোন নাম্বারটি দিন, কোন জেলা থেকে। তাহলে আমি যদি সারা বাংলাদেশে ক্যাম্পেইন রান করি 2 মাস, তথ্য পাবো না কয়জন কিনতে চাইছে, আনুমানিক এখান থেকে 10% বা আরো 50% বাদ দিয়ে দিব। তাহলে বাংলাদেশের আনুমানিক একটা তথ্য পাওয়া যাবে না যে বাংলাদেশে লঞ্চ করলে আমার এই প্রোডাক্ট কেমন সেল হতে পারে, একটা পারে। আচ্ছা, এইটা একটা। তাহলে লিডস হচ্ছে মূলত
কোনো ব্যক্তি তখনই লিডসে রূপান্তর হবে যখন তার সাথে যোগাযোগের মাধ্যম আমার জানা আছে। মনে করেন আপনি লিড ততক্ষণ না যতক্ষণ আপনার ফোন নম্বর আমি জানি না, অথবা আপনার ইমেইল আমি জানি না। আপনার ইমেইল জানলে আমি কি আপনাকে মার্কেটিং করতে পারবো, অথবা ফোন নাম্বার জানলে আমি আপনার সাথে মার্কেটিং করতে পারবো, তাছাড়া তো করতে পারবো না। তাহলে লিডকে আমরা বুঝতে পারলাম। লিডের আন্ডারে আমরা কিছু ক্যাম্পেইন করতে পারি। যদি লিডসের আন্ডারে আমরা করি ইনস্ট্যান্ট ফর্ম, অর্থাৎ আমার ফেসবুকে একটা অ্যাড থাকবে যে স্টারলিংক, যেটা কেবল উদাহরণ দিলাম, কিনতে চাইলে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন নিচের হ্যাঁ ক্লিক করুন, এই বাটনে দেখা যাচ্ছে লার্ন মোর বা হচ্ছে শপ নাও একটা বাটন থাকলো, বা অ্যাপ্লাই নাও, ক্লিক করলে এবার আপনার নাম ঠিকানা একটা ইনস্ট্যান্ট ফর্ম আসবে, আপনি ফর্মে লিখে দিবেন। দ্যাট ইজ ইনস্ট্যান্ট ফর্ম ক্যাম্পেইন। ওকে, এরপরে হচ্ছে মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম, অর্থাৎ লিডস ক্যাম্পেইন হবে। আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনি মেসেঞ্জারে চলে আসবেন, মানে পুরা তথ্যমত্য দেওয়ার পরে তারপরে মেসেঞ্জারে আসবেন। কিন্তু পুরা তথ্যমত্য দেওয়া যখন কমপ্লিট করবেন, এবার ওখান থেকে আপনাকে কনভার্ট করে মেসেঞ্জারে নিয়ে আসবে। এবার মেসেঞ্জারে এসে সরাসরি চ্যাট করতে পারবেন, যে আপনার ওই ফর্মে তথ্য দেওয়ার পরে আরও কিছু জানার দরকার। ফর্মে কি আর আপনি হাই লিখলে উত্তর আসবে? আপনাকে ওখান থেকে মেসেঞ্জারে কনভার্ট করে দিল। ওকে, কনভার্সন সম্পর্কে কেবল আলোচনা করলাম কিছুক্ষণ আগে, ফিউ মিনিটস আগে। ওকে, কল সম্পর্কে আমরা জানি। ওকে, তো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে অবজেক্টিভের আন্ডারে একই ধরনের ক্যাম্পেইন কয়েকটা অবজেক্টিভের আন্ডার থেকে করা যায়, তাই না? কিছু কমন পাচ্ছি না? যেমন কলটা 3 জায়গায় করা যায়, অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিড। অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিড। ট্রাফিকেও বোধহয় ছিল কল ক্যাম্পেইন, তাই না? 4টা জায়গা থেকে করতে পারছি, কিছু জিনিস কমন আছে। এবার আসেন, মনে করেন যে আপনি একটা নতুন অ্যাপস লঞ্চ করছেন, উবার, ঠিক আছে? এখন আপনাকে বলা হলো আপনি 1000 অ্যাপ ইনস্টল করতে পারলে আমি আপনাকে $500 দিব, 50 সেন্ট করে। এটাকে কি বলে? অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এটাকে অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিংও বলে। পে পার ডাউনলোড, হ্যাঁ, এটা পে পার ডাউনলোড। আর সাইন আপ হলো যে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে সে যাবে, ওখানে রেজিস্ট্রেশন করলে আমি টাকা পাবো। পিপিএলও বলে, পেপার লিডও বলে, পেপার সাইন আপ বা পিপিএলও বলে, বা সিপিএল কস্ট পার লিড বলে। এটা হচ্ছে পে পার ডাউনলোড বা কস্ট পার ডাউনলোড। আচ্ছা, এটাও অত দূর না বুঝি, নর্মালি বুঝি। বাংলাদেশে আমরা একটা অ্যাপ রকমারি.com এর একটা অ্যাপস আমরা লঞ্চ করছি। রকমারি.com এর নাম জানি, বইটই বিক্রি করে, তাই না? একটা ওয়েবসাইট আছে ওদের, আবার একটা অ্যাপও আছে মোবাইলে ব্যবহার করা যায়। তো এইটা তো বেশি ডাউনলোড হলে মানুষজন বেশি রকমারির সাথে কানেক্টেড থাকবে, তাই না? বিক্রি বেশি হবে। তো আমি ফেসবুকে একটা অ্যাড দিব, দেওয়ার পরে আমার অ্যাডে যারা ক্লিক করবে তার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় সরাসরি প্লে স্টোর, আর যদি আইফোন হয় অ্যাপ স্টোরে নিয়ে চলে যাবে। যাওয়ার পরে ওখানে গিয়ে সে কি করবে? ডাউনলোডে ক্লিক করবে, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদেরকে কোনো ক্লায়েন্ট বলে যে আমার একটা অ্যাপস আছে প্রমোশন করতে হবে আমেরিকাতে, আমরা কি করব? লোকেশন আমেরিকা দিব, দিয়ে ওই অ্যাপসের কি করব? লিঙ্ক বা যদি খুব সুপরিচিত হয় তাহলে নাম সার্চ দিলেই পাওয়া যায়। আমরা এখন একটু ধারণা নিচ্ছি, আমরা কিন্তু এগুলো দেখবো, সব ডিটেলস A to Z দেখবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অ্যাপ ইনস্টল করতে পারি। এখন মনে করেন কালকে পৌরসভা ভাঙতে হবে সকাল 10টার সময়, ঠিক আছে? কাল সকালে মনে করেন আনোয়ার আলী বাড়ি ভাঙতে হবে, কথার কথা, যদি এরকম ইভেন্ট করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে এখন মনে করেন এখানে একটা ইভেন্ট ক্যাম্পেইন করতে হবে। কি করতে হবে? ইভেন্ট। কাল সকাল 10টার সময় মহামূল্যবান কাজ করতে যাবো আমরা, কে কে আসছেন, তাহলে এটার আন্ডারে ইভেন্ট। আচ্ছা, এরপরে আসেন সেলস ক্যাম্পেইন। সরাসরি সেল হলে টাকা কাটবে, ওই একটা ট্রাফিকের মধ্যেও সেলস ক্যাম্পেইন আছে। কনভার্সন, হ্যাঁ দেখছি। সেলসের আন্ডারে কনভার্সন সম্পর্কে তো আমরা জানি। ক্যাটালগ সেল, ফেসবুকের মধ্যে একটা শপ বাটন থাকে, ফেসবুক শপ, ফেসবুক শপের মধ্যে গেলে প্রোডাক্ট থাকে। হ্যাঁ, এই যে প্রোডাক্ট থাকে এগুলোকে বলা হয় ক্যাটালগ। ফেসবুক শপের মধ্যে যে প্রোডাক্ট থাকে এই প্রোডাক্টগুলো কি ক্যাটালগের মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা, এইটাকে ধরে সম্পূর্ণ অ্যাড দিয়ে দেওয়া যায়, এটাকে সম্পূর্ণ ধরে অ্যাড দিয়ে দেওয়া যায়। অথবা আমার ফেসবুক মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট আমি পোস্ট করছি, সেইটারও আমি চাইলে অ্যাড দিয়ে দিতে পারি, ওইটাও ক্যাটালগ, ওয়ান কাইন্ড অফ ক্যাটালগ। ওইটা মার্কেট প্লেসে
ওইটা অ্যাড হিসাবে কাজ করবে, ঠিক আছে। আর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তো একটু আগে আমরা জানলাম একই জিনিস কয়েকভাবে দেওয়া যায়। কলটাও আমরা কিন্তু জানছি যে একই জিনিস কয়েকভাবে দেওয়া যায়। তো আজকে আমরা প্রথম ক্যাম্পেইন কিসের মাধ্যমে কি করা যায় এগুলো বুঝলাম। এখন যদি বলে কেউ এসে আমাদেরকে, ভাই আমি বাসায় 3 পিস বিক্রি করি, আমার হচ্ছে বিক্রি লাগবে, তাহলে আমরা তার জন্য কি ক্যাম্পেইন রান করতে পারি? সবাই থামেন। সেল ক্যাম্পেইন। এখন সে বললো আমার ওয়েবসাইট নাই, তাহলে তো থ্যাংক ইউ ফর ইওর পেমেন্ট আসবে না, লে সক্কা। এখন কি হবে? এখন কিভাবে? এখন ওই আপুর অবশ্যই ফেসবুক পেজ আছে, এই জন্যই তো বুস্ট করতে আইছে, নাহলে তো আর আসতো না। তাকে আমরা করে দেব ফেসবুক মেসেজ ক্যাম্পেইন। তার প্রোডাক্ট মানুষজনের সামনে অ্যাড যাবে, যে কিনতে চায় তাকে মেসেজ দিবে, সে প্রোডাক্টের বিস্তারিত বলে এবার বলবে আপনি ক্যাশ অন ডেলিভারি নাকি পুরা পেমেন্ট করতেছেন, টাকা পাঠান, আপনার ঠিকানা দেন, আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিব। তাহলে মেসেঞ্জার মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে সেল করা হচ্ছে যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য কি বেটার, তাই না? এটা আর একটা ওয়ে কিন্তু আমাদের জানা থাকতো। এখন কেউ বলল ভাই আমার এই পোস্টটা বুস্ট করে দেন, কতজন দেখবেনি? হ্যাঁ, তাহলে কি ক্যাম্পেইন করবো আমরা? আমার এই পোস্টটা ভাই বুস্ট করে দেন, কতজন দেখবেনি? আমার এই পোস্টটা ভাই, এই যে আমি একটা পোস্ট করেছি ফেসবুকে, এটি বুস্ট করে দিতে হবে। আচ্ছা আমি $5 খরচ করব 3 দিন, কতজন দেখবেনি টোটাল আমার পোস্টটা? তাহলে কি ধরনের ক্যাম্পেইন করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আন্ডারে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করে দেব, ঠিক আছে? আমরা এখন দেখবো, দেখলে বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, আর যদি ভিডিও হয় কতজন দেখবেন, তাহলে তো ডাইরেক্ট ভিডিও ভিউ। আর যদি ছবি হয়, না না এখানে সিলেক্ট করা লাগে না, এটা একটু পরে পাবো, মানে এইটার আন্ডারে এই ধরনের অপশনগুলো আমরা পেতে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন আসি, আমরা যদি ফেসবুকে অ্যাড দিতে চাই প্রথমে কি করব? ক্রিয়েটে ক্লিক করব। আজকে আমরা দেখব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ওকে, আমাদের অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস, গোল আমরা একটু পরে সিলেক্ট করে দিব। আচ্ছা, অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, এবার কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা, করার পরে এখন আর একটা জিনিস শিখতে হবে, ফেসবুক অ্যাডের 3টা লেয়ার থাকে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন লেয়ার, এরপরে হচ্ছে অ্যাড সেট, তারপরে হচ্ছে অ্যাড লেয়ার। প্রথম লেয়ারটা ক্যাম্পেইন লেয়ার। ক্যাম্পেইন লেয়ারে কি থাকে যে এই একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে কিনা, এইটার ক্যাম্পেইনের একটা নাম দেওয়ার সুযোগ থাকে। স্পেশাল অ্যাডের মধ্যে পড়লে কোন ক্যাটাগরির পড়ে এইটা থাকে। বাইং টাইপ তো আমরা বুঝলাম, বাজেট যদি কম থাকে অপশন দিব, বেশি থাকলে রিজার্ভেশন দিব। হ্যাঁ, লেয়ার 3টা আপনারা একটু লিখে রাখেন, কারণ এই 3টা মুখস্থ থাকতে হবে আজীবন। প্রথমটা হচ্ছে ক্যাম্পেইন লেয়ার, তারপরে অ্যাড সেট লেয়ার, আর লাস্টেরটা অ্যাড লেয়ার। এই দেখেন, এই যে লাস্টের অংশটুকু পড়েন, ক্যাম্পেইন লেখা আছে, তারপরে কি লেখা আছে? অ্যাড সেট, তারপরে লেখা আছে অ্যাড। তাহলে 3টা লেয়ার বোঝা যাচ্ছে না? ফেসবুক অ্যাডের কোথায় কি অপশন আছে অ্যাডের মধ্যে, এটা পুরো মুখস্থ না থাকলে আপনি অ্যাড দেওয়া শিখেন না। উপরে কি লেখা এইটুকু যাচ্ছে না, ছোট ছোট হচ্ছে, তাই তো? ও, মিনিমাম ম্যাক্সিমাইজ করলে সমস্যা। এটা হচ্ছে ক্যাম্পেইন লেয়ার। তারপরে হচ্ছে অ্যাড সেট। হ্যাঁ, অ্যাডের পরে স্পেস এসিটি সেট। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাড লেয়ার। তো প্রথম লেয়ারে কি থাকে জানেন? প্রথম লেয়ারে কি থাকে জানেন? প্রথম লেয়ারে হচ্ছে আপনার ওই যে বাজেট কম না বেশি, বাইং টাইপ দেওয়া যায়। আচ্ছা, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এইটা হলো আপনি মনে করেন আজকে $2 দিলেন ফেসবুকে, এইটা আপনি চাচ্ছেন আগামীকালকে অটোমেটিক্যালি আরো $1 যোগ হয়ে যাবে। আমি বাড়াবো না, আমি হয়তো আজকে একটা চালাই দিয়ে কুয়াকাটা ট্যুরে যাব, কিন্তু আগামীকাল $1 যেন বেড়ে যায়। তো এইটা করার জন্য যেটা করা হয়, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট অপশন অন করা হয়। এটা করা যায়। আর একটা করা যায় এবি টেস্ট, অর্থাৎ আমি হুইলেরই 2টা ছবি বানাইছি,
2টা ডিজাইনার দিয়ে 2টা ছবি বানাইছি হুইল পাউডারের। এখন আমি এই ক্যাম্পেইনটা ঢাকাতে চালাবো এই ছবিটা দিয়ে আর ওই ছবিটা দিয়ে, দেখবো যে কোনটাতে আমার সেল ভালো হয়, কোন ছবিটা মানুষের বেশি ভালো লাগে, কোনটায় সেল ভালো হয়, ঠিক আছে। বা 2টা ভিডিও বানাইছি কোনটাতে আমার সেল ভালো হয়। অথবা মনে করেন আমি কুষ্টিয়াতে অ্যাড একটা চালাবো পাবনায়, যে কোন জেলায় আমার সেলটা বেশি, কোনটা আমার প্রোডাক্টের জন্য মার্কেট কোন এলাকাটা, তাই না? আচ্ছা, তাহলে একই ক্যাম্পেইনে 2টা পার্ট যখন হবে, 2টা জায়গায় চলবে, 2টা পার্ট হবে, সেটা হচ্ছে A/B টেস্ট, ঠিক আছে। এইটা করা যায়। তাহলে প্রথম লেয়ারে কি করা যায়, এই বিষয়গুলো করা যায়, এগুলো মুখস্থ থাকতে হবে। আমি যেভাবে বললাম এইভাবে বলতে না পারলে আমি অ্যাড দিয়া শিখিনি, হ্যাঁ, মানে এইটুকু একদম নর্মাল ব্যাপার, এইটুকু থাকতেই হবে। আচ্ছা, হ্যাঁ, প্রথম লেয়ারে এই কাজগুলো করা যায়। দ্বিতীয় লেয়ারে কি করা যায়, আমি প্রতিদিন অ্যাডে কত ডলার খরচ করব, বা আমি আজ থেকে 7 দিন, আগামী 7 দিন অ্যাড চালাবো, টোটাল আমার বাজেট কথার কথা $70। এটা অটোমেটিক্যালি ফেসবুক ভাগ করে নেবে। ব্যাপারটা হলো আগামী 7 দিন আমি অ্যাড চালাবো, আমার টোটাল বাজেট কত। তাহলে বাজেট 2 ভাবে দেওয়া যাচ্ছে, প্রতিদিন আর টোটাল বাজেট, তাই না? এই জন্য বলা হচ্ছে লাইফ টাইম বাজেট। টোটাল যে বাজেটটা এটাকে বলা হচ্ছে লাইফ টাইম বাজেট, আর আরেকটাকে বলা হচ্ছে কি পার ডে, হ্যাঁ, ডেইলি বাজেট বলা হচ্ছে। তাহলে দ্বিতীয় লেয়ারে কি করা যায়, বাজেট দেওয়া যায়। আচ্ছা, কোন ফেসবুক পেজ থেকে অ্যাড চলবে সেটা সিলেক্ট করে দেওয়া যায়। আচ্ছা, আমি অ্যাড চালায় কি নিতে চাই, ওই যে ক্রিয়েট অ্যাডে যখন গেলাম তখন অ্যাওয়ারনেসের আন্ডারে এই ক্যাম্পেইনগুলো করা যায়। এখন ওইটার মধ্যে কোন ক্যাম্পেইনটা করতে চাই সেটা হচ্ছে দ্বিতীয় লেয়ারে। আচ্ছা, আর এর পাশাপাশি আর কি আছে, আমার অ্যাডটা কবে থেকে কবে চলবে বা কন্টিনিউয়াস চলতেই থাকবে কিনা। আরেকটা হচ্ছে আমার অ্যাড ওই যে সদরঘাটের মাঝি যেন না দেখে, তাই না? আমার একটা নির্দিষ্ট এই মানুষগুলো দেখে যারা আমার জন্য মোটামুটি ধরা যায় সম্ভাব্য কিনতে পারে ক্রেতা, এটাকে বলা হয় পটেনশিয়াল কাস্টমার। আচ্ছা, আমার একটা পটেনশিয়াল কাস্টমার খুঁজতে গেলে আমি একটা কোথায় চালাবো, এটা আসছে। আচ্ছা, এই বিষয়গুলো আসছে। আচ্ছা, আমার একটা কোথায় চলবে, ফেসবুকে চলবে, হোয়াটসঅ্যাপে চলবে, না ইনস্টাগ্রামে চলবে, না 3 জায়গায় চলবে, এই জিনিসগুলো সেকেন্ড লেয়ারে থাকে। লাস্টের যে লেয়ারটা, এই লেয়ারের মধ্যে থাকে আমি অ্যাডে কোন ছবিটা ব্যবহার করব বা কোন ভিডিওটা ব্যবহার করব, একটা করব, 2টা করব, না সর্বোচ্চ 10টা পর্যন্ত করা যায় একসাথে। ছবি ভিডিও একসাথে সর্বোচ্চ 10টা পর্যন্ত ব্যবহার করা যায়। যখন আমি 2 or more, 2 বা ততোধিক, এক না কিন্তু 2 বা ততোধিক, 2 হলেও বা তার অধিক হলেও, তখন সেটাকে বলছে হচ্ছে ক্যারোসেল অ্যাড। আর নর্মালি যদি একটা ছবি অথবা ভিডিও দিই, নর্মালি সিঙ্গেল ইমেজ ভিডিও অর অ্যাড, ভিডিও অ্যাড। আচ্ছা, তো আমি এখানে বুঝতে পারলাম যে এখানে আসলে কি করা হয়, লাস্ট লেয়ারে আমি ছবি বা ভিডিও কোনটা দিব, মানুষজন ওই ভিডিওর সাথে কি লেখা থাকবে দেখবে, এবং নিচে যে বাটনটা থাকবে এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ এখানে কল টু অ্যাকশন বাটন হিসেবে কি থাকবে সেটা আমি দিতে পারবো। এর পাশাপাশি কথার কথা যদি কল টু অ্যাকশন বাটন সেন্ড মেসেজ থাকে, আমার একটা অ্যাড চলছে ফেসবুকে, নিচে লেখা সেন্ড মেসেজ, তাহলে মানুষজন ক্লিক করলে যেটা হয় অটোমেটিক্যালি কিছু ওখানে কোশ্চেন লেখা থাকে, সেটাতে ক্লিক করলে অটোমেটিক আবার উত্তরও চলে যায়। এটা কি খেয়াল করছি আমরা কখনো? হ্যাঁ, ওই অ্যাড দেখলে ক্লিক করলে এবার ওই আমার মেসেঞ্জার ওপেন হয়ে যায়, এবার ওখানে লেখা থাকে যে এত কেজির দাম কত, ক্লিক করলে সাথে সাথে উত্তর। এটা কিন্তু কেউ লিখে না, লিখাই থাকে অগ্রিম। এটাকে বলা হয় ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, প্রায়শই যে কোশ্চেনগুলো আস্ক করা হয়। মনে করেন একটা ব্যবসার কিছু কমন প্রশ্ন থাকে না, যদি কেউ ঘি বিক্রি করে তার একটা কমন কোশ্চেন থাকে যে এই ঘিটা খাঁটি কিনা, গাওয়া ঘি কিনা, কেজি কত, তাই না? আর হোম ডেলিভারি চার্জ কত, কয় দিনে পৌঁছাবে, এই কিছু কমন প্রশ্ন থাকে, তাই না, প্রত্যেকটা ব্যবসারই। আমি জানি এই প্রশ্নগুলো মানুষ জিজ্ঞেস করবে। এখন আমার অ্যাড চলতেছে,
কেউ আমাকে জিজ্ঞেস করলো ঘিয়ের কেজি কত, আমি দেখা গেল বড় বাজারে বাজার করতে গেছি, 1 ঘন্টা পরে এসে যদি বলে ঘির কেজি এত, এতক্ষণ তো কিনে খাওয়া শুরু করে দিয়েছি, তাই না? তাহলে মোটামুটি কাস্টমার যেন সাপোর্ট দেওয়া যায় সাথে সাথে, তাহলে আমি কিছু প্রশ্ন আর উত্তর সেট করে রাখবো, প্রশ্ন আর উত্তর সেট করে রাখবো, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। যদি সেন্ড মেসেজ এই বাটনটা আমাদের থাকে, তাহলে এখানে প্রশ্নটা লিখবো আর নিচে উত্তর লিখে দিব। তাহলে এই তৃতীয় লেয়ারে কি কি করা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, আর কল টু অ্যাকশন বাটন, নিচে বাটনটা কি থাকবে, কি ধরনের, তাই না? এই বিষয়গুলো আমরা করতে পারি। তাহলে 2টা বা তার বেশি ছবি বা ভিডিও দিলে ক্যারোসেল, আর একটা দিলে নর্মালি একটা, ওকে ডান। তাহলে এবার আসি আমরা ক্যাম্পেইন সেটআপে আসি। এতক্ষণ একটা ধারণা নিলাম কোথায় কি হয়। হ্যাঁ, আচ্ছা, প্রথম লেয়ারে আসি। প্রথমে ক্যাম্পেইন নেম, এটা 1 2 3 4 যা ইচ্ছা দিতে পারি, কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা তো যা ইচ্ছা লিখতে পারি না। আমাদের তো একটা ফেসবুক পেজ দিবে, দিয়ে বলবে বায়ার যে আমার এইটার অ্যাড, তা আমি সুন্দর করে একটু প্রফেশনালিজম থাকবে না আমার মধ্যে, তাহলে আমরা লিখব হচ্ছে, সে যদি আমাকে বলে হচ্ছে বুস্টিং, তাহলে হচ্ছে বুস্ট ক্যাম্পেইন। হ্যাঁ, অথবা যদি বলে মেসেজ, তাহলে লিখে দেবো মেসেজ ক্যাম্পেইন, একটু সুন্দর করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি কখন লাগবে। আমি যদি পলিটিক্যাল কোনো অ্যাড রান করি, অর্থাৎ বাইরের দেশগুলোতে ইলেকশন ক্যাম্পেইন কিন্তু ফেসবুকে রান করে, আমাদের ইন্ডিয়া এশিয়ার মধ্যে করে না, ওই ইউরোপের, তারপরে এই যে ফার্স্ট ইয়ার কান্ট্রি যেগুলো আছে ওগুলোর মধ্যে করে। যদি এই ধরনের কোনো কাজ আমরা করতে চাই, তাহলে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে আমাকে আসতে হবে। এসে আমাকে এখান থেকে কি করতে হবে, কি ধরনের অ্যাড আমরা রান করতে চাচ্ছি, সোশিয়াল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স, এটাতে সিলেক্ট করতে হবে। এ ব্যতীত বলতেছে আরও কয়েকটা ক্যাটাগরি আছে। যদি আমি হাউজিং, হাউজিং মিনসটা কি, আমি একটা প্রপার্টি বিক্রি করব অথবা ভাড়া দিব, এই ধরনের অ্যাডও দিতে গেলে আমাকে কি করতে হবে, স্পেশাল অ্যাডের আন্ডারে দিতে হবে, না হলে অ্যাড কিন্তু রান করতে পারবো না ফেসবুকে। ফেসবুকের নিয়ম এটা। প্রকৃতপক্ষে সবগুলোই আপনার কোনো কিছু দেওয়ার দরকার নেই, অ্যাড আরামসে চলবে। একমাত্র যখন আপনি পলিটিক্যাল অ্যাড দিবেন তখন ফেসবুক ধরে, এটা হচ্ছে বাস্তবিক। হ্যাঁ, আর ফেসবুকের নিয়ম হচ্ছে এইগুলো যেই টাইপেরই ক্যাম্পেইন হোক আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। কথার কথা, আপনি সিলেক্ট করলেন, করার পরে এবার কনফার্ম আইডিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেন, করার পরে আপনার পার্সোনাল প্রোফাইল, যেটার আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট বলতে অ্যাড ম্যানেজার সেটাই হবে। হ্যাঁ, ওটা পাসওয়ার্ড আপনি দিলেন। এবার আইডেন্টিটি কনফার্মড, আমি এর আগে এনআইডি কার্ড দিয়ে অলরেডি ভেরিফাই করা, নাহলে এখানে চাইতো এনআইডি কার্ডের প্রথম পার্ট, সেকেন্ড পার্ট, ঠিক আছে, এটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হতো। তা আমরা যেহেতু ইলেকশনের কোনো ক্যাম্পেইন মনে হয় না আসবে সহজে, লাগবেও না, এটা লাগেও না আর কি। তারপরে যদি রিয়া যদি কখনো আসে কি করব, এই পদ্ধতিতে কাজ করব। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এরপরে হচ্ছে ক্যাম্পেইন ডিটেলস, এখানে বলে দিছি বাজেটের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ, কি ধরনের ক্যাম্পেইন, ওই যে মনে আছে অ্যাওয়ারনেসের আন্ডারে কি কি ক্যাম্পেইন আমি নিতে চাই। হ্যাঁ, আমি হ্যাঁ সেগুলো এখানে আছে, আমি কি নিতে চাই। হ্যাঁ, অ্যাওয়ারনেস নিতে চাই, এই যে ক্যাম্পেইন, সরি এটা হচ্ছে মূল যে অবজেক্টিভ ছিল ওইটা আমি দেখা যাচ্ছে ভুলে দিয়ে ফেলছি অ্যাওয়ারনেস। এখন চাইলে আমি কিন্তু এঙ্গেজমেন্ট বা ট্রাফিক করতে পারবো। হ্যাঁ, এখন করতে পারবো। প্রথমে যে দিয়ে আসছি সেটা আমি এখানে এসে আবার কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, একদম প্রথমে, ঠিক আছে। আর এইটার আন্ডারে যেটা সেটা পাবো দ্বিতীয় লেয়ারে, একটু পরেই পাবো। এটা হচ্ছে একদম প্রথমে। আচ্ছা, এরপরে আসলাম অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এইটা যদি অন করে দিই তাহলে কি হয়, করলাম, অন করলাম। আচ্ছা, এটা যদি অন করি, এখানে দেখেন বাজেট দেওয়া যায় কয়ভাবে, 2 ভাবে, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। অর্থাৎ দৈনিক কত খরচ করবো এটা দেওয়া যায়, অথবা 7 দিন অ্যাড চালাবো, এত তারিখ থেকে এত, বাজেট আমার এত, ফেসবুক একাই ভাগ করে নেবে ওর মতনও, ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি লাইফ টাইম বাজেট দিই, তাহলে নিচে একটা অপশন আছে বাজেট শিডিউলিং, এটা কিন্তু অন হয় না, হয় না।
যদি আমার ডেইলি বাজেট থাকে তাহলে আমি কিন্তু বাজেট শিডিউলিংয়ের এখানে কিন্তু অন হয়। এই জিনিসটা কি অন করলাম, ইনক্রিজ ইওর বাজেট ডিউরিং স্পেসিফিক টাইম পিরিয়ড, অর্থাৎ এই স্পেসিফিক নির্দিষ্ট এই সময়ে আমি চাই বাজেট একটু বাড়ায় দিতে। অর্থাৎ আমার এখন ক্যাম্পেইনের বাজেট আজকে কয় তারিখ, আমার এখানে 6/2, আজকে $25 খরচ হবে, কিন্তু আমি চাচ্ছি আগামী কাল অর্থাৎ 7 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আরও $175 এর সাথে অ্যাড হয়ে যাবে, বেড়ে যাবে, বা আমি চাই আরও $5 বেড়ে যাবে। কথার কথা, যে অ্যামাউন্ট বেড়ে যাবে আমি এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আজকে চলবে একদিনে $25 খরচ হবে, আগামীকাল আর পরের দিন বাকি 2 দিন খরচ হবে কত, 30 করে, 25 দিয়ে আছে, আরও $5 যোগ হবে, তার মানে আগামী 6 তারিখও খরচ হবে $30। এই না না, আজকে তো 6 তারিখ, 7 তারিখেও 30, 8 তারিখও 30 হবে, আবার 9 তারিখে এসে কিন্তু আবার টোটাল এই 25 চলে আসবে। 9 তারিখে কিন্তু আবার আগেরটাই ব্যাক করবে। ঠিক আছে, এখন আমি যদি চাই যে অ্যাড অ্যানাদার টাইম পিরিয়ড, আমি চাই যে 9 তারিখে হচ্ছে ইয়ে হবে, আরও মনে করো যে $60 বাইরে যাবে। হ্যাঁ, এই যে 9 তারিখ থেকে 10 তারিখ, 9-10, তাহলে আমার কি হবে, 25-এর সাথে 7 যোগ হয়ে যাবে 9 তারিখে, এরকম হয়ে যাবে। তাহলে এটা বোঝা গেছে। এখন এটা কেন করে, এটা হচ্ছে কথা, এটা কেন করবে? ফেসবুক অ্যাড চালানো অবস্থায় অ্যাড যদি এডিট করে বাজেট বাড়ায় দিই বা অ্যাডের যে কোনো কিছু চেঞ্জ করি, তখন এই প্রত্যেকটা মেসেজের খরচ হোক বা প্রত্যেকটা যে অ্যাকশনের আন্ডারে টাকা কাটবে, এটা বেড়ে যায়। ফেসবুকের অ্যাড এডিটই করা যাবে না। ফেসবুকে কোনো অ্যাড চালালে সে অ্যাড আর এডিট করে দেওয়া যাবে না, নতুন করে অ্যাড দিতে হবে। এখন নতুন করে ভাই তো দেওয়াই যায়, তাহলে আবার ঝামেলার কাছে কি? কোনটা? প্রাইস বেড়ে গেলে আমাদের কিছুই না, বায়ারের ক্ষতি। এরকম বায়ারের 1-2বার ক্ষতি হলে আপনাকে আর রাখবে না, অন্য কারক নিবে। হ্যাঁ, ফেসবুকের লাভ। আচ্ছা, এখন কথা হলো যেটাই ছিলাম, কি জানি, হ্যাঁ হ্যাঁ, নতুন অ্যাড দেওয়াই যায়, তাহলে আমি কেন ওই এত কিছু আমি শিখতে যাবো, তাই না? নতুন একটা অ্যাড দিলাম। অ্যাডটা কাজ করে কি প্রক্রিয়া, এটা আগে শুনুন। একটা কাজ করে খুব একটা সিম্পল প্রক্রিয়া দেখাই। এইটা হচ্ছে এনগেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারে, এখানে কি লেখা, মেসেজ কনভার্সন। তাহলে কনভার্সনটা কি, মেসেজ আসলে জিনিসটা একটা রূপান্তরিত হবে, একটা যখন মেসেজে রূপান্তর হবে তখন ফেসবুক উইল চার্জ মি, ওকে, টাকা কাটবে। তো আমি টোটাল মেসেজ পাইছি কত ভাই, 34টা। এক একটা কস্ট পার রেজাল্ট, এক একটা মেসেজের খরচ হচ্ছে 26 সেন্ট। আচ্ছা, টোটাল এইটা কত মানুষের সামনে গেছে, 16,055, তাই না? এই 16,055 মানুষের সামনে যাওয়ার পরে 34টা মেসেজ আইছে। তো কথা হচ্ছে এখন এই অ্যাডটা অফ করে দিয়ে নতুন একটা অ্যাড দিলাম, তাহলে এই প্রথম মেসেজ আসতে গেলেও তো মোটামুটি ধরা যাচ্ছে 1000 মানুষ দেখবে, তারপর প্রথম মেসেজটা আসবে। তাহলে কি টাইমের একটা লস হয়ে গেল না বিশাল? সে তো আমাকে অ্যাড দিতে দিতে দেওয়ার সময় অবশ্যই বলেছে যে 5 দিন আমি অ্যাড চালাবো, আমার কয়টা সেল আসবে বা কয়টা মেসেজ পাবো। এখন এই জবাব কি করে দিব, যে অ্যাড অফ করে দিয়ে আবার এই কাম করেছি, তাই না? হিসাব আছে না সব কিছুর আছে। তাহলে ফেসবুকের সিস্টেমটা কি, প্রথমে ইমপ্রেশন ওঠে একটা অ্যাডে, বিক্রি হোক মেসেজ আসুক যাই হোক, আমরা যখন কোনো অ্যাড দিই তখন এখানে ইমপ্রেশন ওঠে। ইমপ্রেশন ওঠা মানে অ্যাডগুলো মানুষের সামনে যায়, এরপরে মানুষজন যা করে সেইগুলোকে রেজাল্ট ধরা হয় এবং সেইটার উপর ভিত্তি করে ফেসবুক আমাদের টাকা কাটে। বুঝা গেছে? এই হচ্ছে ব্যাপারটা। তাহলে ফেসবুক অ্যাড দিলে এডিট করা যাবে না। এখন কথা হচ্ছে যে এই বাজেট এডিট করলে সমস্যা নাই, এতক্ষণ যে এত কথা বলে আসলাম, বাজেট এডিট করলে আসলে ক্যাম্পেইনের খরচটা খুব একটা বাড়ে না, কিছুই হয় না। বাজেট এডিট করলে কিচ্ছু হয় না,
এখন কথা হচ্ছে তাহলে ভাই কেন, এখন অরিজিনাল কারণটা বলছি, সেটা হচ্ছে ফেসবুকের এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, বা বট আছে। হ্যাঁ, রোবোটিক সংক্ষেপে বলা হয় বট, আরও বিওটি, আরও উজ্জ্ব রাখা হয় বট বলা হয়। আচ্ছা, এর কাজ হচ্ছে আপনি যদি বড় লোক হন, একই প্রোডাক্ট আপনাকে কক্সবাজারে রূপচাঁদা খাওয়াবে 1300 টাকা, ওই রূপচাঁদা কুষ্টিয়ায় কিনে খাইলে পাবেন 600 টাকায়। ঠিক আছে, এই এআই এর কাজ হচ্ছে রিড করা যে আপনি বড় লোক কিনা। আপনি যদি প্রথমেই এখানে বাজেট দিয়ে দেন $30, আপনার প্রতি মেসেজে নর্মালি যদি এই 16 সেন্ট কাটার কথা, ওইটা কাটবে 20 সেন্ট করে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন একটা মেসেজে কত কাটবে ফেসবুকের? তো মূলত এই জন্য হচ্ছে একসাথে টোটাল বাজেট দেওয়া যাবে না। হ্যাঁ, বাজেটটা ভাগ করে দেবো আজকে এই প্রশ্ন।